আসসালামু আলাইকুম। স্বাগতম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি মোহাম্মদ হুমায়ুন কবির, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ, বুয়েট ক্যাম্পাস, ঢাকা। আমি আজকে তোমাদের রসায়ন প্রথম পত্র থেকে তৃতীয় অধ্যায়ের একটি অংশ আলোচনা করব। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে পি ব্লক অর্থাৎ গ্রুপ 14 এবং 15 এর মৌলের বৈশিষ্ট্যের ব্যাখ্যা। আমরা জানি যে প্রত্যেকটি গ্রুপের মৌলের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। এখানে গ্রুপ পি ব্লক মৌলেরও কিছু বৈশিষ্ট্য আছে, আর আজকে আমি গ্রুপ 14 এবং 15 মৌলগুলোর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা কার্বন ডাইঅক্সাইড এবং সিলিকন ডাইঅক্সাইডের একটি তুলনামূলক পড়া দিয়ে শুরু করি। আমরা জানি স্বাভাবিক অবস্থা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড একটি গ্যাস, সিলিকন ডাইঅক্সাইড একটি কঠিন পদার্থ। যদিও কার্বন এবং সিলিকন দুটি একই গ্রুপের মৌল, কিন্তু তাদের বৈশিষ্ট্যের মধ্যে আমরা একটা পার্থক্য দেখতে পাচ্ছি। অর্থাৎ ভৌত অবস্থা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আর সিলিকন ডাইঅক্সাইড হচ্ছে কঠিন পদার্থ। আমরা দেখতে পাচ্ছি কার্বন ডাইঅক্সাইড দুটি অক্সিজেন পরমাণুর সাথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সে কার্বন ডাইঅক্সাইড গঠন করে, অর্থাৎ এটি একটি একক অণু। এখানে একক অণু হিসেবে কার্বন ডাইঅক্সাইড থাকে এবং তার গঠনটা হচ্ছে সরল রৈখিক। যেহেতু কার্বন ডাইঅক্সাইড একটি একক অণু হিসেবে থাকে, সুতরাং এর মধ্যে একটি দুর্বল ভ্যান ডার ওয়ালস ফোর্স কাজ করে। যেহেতু এর মধ্যে একটি দুর্বল ভ্যান ডার ওয়ালস ফোর্স কাজ করে, সেজন্য এটি তার সাধারণ তাপমাত্রা একটি গ্যাসিয়াস পদার্থ, তবে তার গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কি হবে? কম হবে। এবং শুষ্ক বরফ বা কঠিন কার্বন ডাইঅক্সাইডের গলনাঙ্ক হচ্ছে -56 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এখানে বোঝা গেল শুষ্ক বরফ কাকে বলে? কঠিন কার্বন ডাইঅক্সাইডকে শুষ্ক বরফ বলা হয়। তাহলে আমরা এখানে দেখলাম কার্বন ডাইঅক্সাইড একে একক অণু এবং এর মধ্যে দুর্বল ভ্যান ডার ওয়ালস ফোর্স থাকার কারণে এটি হচ্ছে স্বাভাবিক অবস্থায় গ্যাস। অন্যদিকে সিলিকন ডাইঅক্সাইড হলো একটি পলিমার যৌগ। কারণ হচ্ছে এখানে একটি সিলিকন আমরা দেখতে পাচ্ছি 4টি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত থাকে। একইভাবে প্রতিটি অক্সিজেন দুটি সিলিকনের সাথে যুক্ত থাকে। এভাবে তারা একটি অক্সিজেন এবং সিলিকন একটি নির্দিষ্ট জ্যামিতিক আকার গঠন করে। একটি নির্দিষ্ট জ্যামিতিক আকার গঠন করার কারণে তারা এভাবে একটা দৈত্যাকার অণু গঠন করতে পারে, অর্থাৎ তারা গুচ্ছ আকারে থাকে। এবং দৈত্যাকার অণু গঠন করতে পারার কারণেই তাদের হচ্ছে এভাবে সিলিকন পলিমার অণু আকারে থাকতে পারে। যেহেতু পলিমার অণু আকারে থাকতে পারে, সেজন্য তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি হবে, কারণ এই সিলিকন ডাইঅক্সাইড এই অক্সিজেন পরমাণুর মাধ্যমে তারা পরস্পরের সাথে যুক্ত হয়ে এ ধরনের একটি গঠন কথা সিলিকন অক্সাইড হোল টু দি পাওয়ার n, এ ধরনের একটি স্ট্রাকচার গঠন করে থাকে। অর্থাৎ এটি একটি চতুস্তলিক স্ট্রাকচার গঠন করে। আবার আমরা এভাবে বলতে বলি যে নির্দিষ্ট একটা জ্যামিতিক আকার গঠন করে একটি পলিমার আকারে থাকে। পলিমার বৃহৎ অণু হিসেবে থাকতে পারে। যেহেতু তার গঠনটি এভাবে নির্দিষ্ট জিওমেট্রিক আকার এবং তারা পলিমার আকারে গঠন থাকতে পারে, সেজন্য তাকে এই নির্দিষ্ট জ্যামিতিক গঠন ভাঙা এবং এই পলিমার অণুকে ভাঙতে অনেক বেশি শক্তির দরকার হয়। এই জন্যই সিলিকন ডাইঅক্সাইডের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি। আমরা দেখতে পাচ্ছি সিলিকন ডাইঅক্সাইডের গলনাঙ্ক হচ্ছে 1610 ডিগ্রি সেলসিয়াস এবং তার স্ফুটনাঙ্ক হচ্ছে 2230 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ সিলিকন ডাইঅক্সাইড স্বাভাবিক অবস্থায় একটি কঠিন পদার্থ। তাহলে আমরা দেখলাম যে সিলিকন ডাইঅক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইডের গঠনের পার্থক্যের কারণেই কার্বন একটি গ্যাস, আরেকটি হচ্ছে কঠিন পদার্থ। এরপর আসি আমরা গ্রুপ 14 এর মৌলগুলোর আদ্র বিশ্লেষণের ব্যাখ্যা। এখানে কার্বন টেট্রাক্লোরাইড ব্যতীত গ্রুপ 14 এর অন্যান্য সমযোজী হ্যালাইড যেমন সিলিকন টেট্রাক্লোরাইড পানির সংস্পর্শে আদ্র বিশ্লেষিত হয়। এখানে পরীক্ষায় অনেক সময় প্রশ্নটি এভাবে আসে যে সিলিকন এবং কার্বন একই গ্রুপের মৌল হওয়া সত্ত্বেও কার্বন টেট্রাক্লোরাইড পানিতে আদ্র বিশ্লেষিত হয় না, কিন্তু কার্বন টেট্রাক্লোরাইড পানিতে আদ্র বিশ্লেষিত হয় না, কিন্তু সিলিকন টেট্রাক্লোরাইড পানিতে আদ্র বিশ্লেষিত হয় কেন? এটার কারণ হচ্ছে আদ্র বিশ্লেষণের প্রথম শর্ত হলো যে কোন একটি যৌগের কেন্দ্রীয় পরমাণুতে একটি ফাঁকা ডি অরবিটাল থাকতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কার্বন হচ্ছে দ্বিতীয় গ্রুপের মূল কার্বনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p4, অর্থাৎ 2 নম্বর শক্তি স্তরে। 2 নম্বর শক্তি স্তরে তার ইলেকট্রন বিন্যাসটা শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এখানে যার কারণে তার কোনো ডি অরবিটাল নাই। কিন্তু কার্বনের সাথে যে ক্লোরিন যুক্ত আছে, এখন এই ক্লোরিনে আদ্র বিশ্লেষণের প্রথম শর্ত হলো কেন্দ্রীয় পরমাণুর একটি ফাঁকা ডি অরবিটাল থাকতে হবে।
তাহলে ওই ফাঁকা ডি অরবিটালের সাথে অক্সিজেন তার নিঃসঙ্গ ইলেকট্রন যুগল দিয়ে একটি সন্নিবেশ বন্ধন গঠন করতে পারবে। কিন্তু এখানে কার্বনের বেলায় কোনো ডি অরবিটাল থাকে না, যার কারণে কার্বন টেট্রাক্লোরাইড পানিতে আদ্র বিশ্লেষিত হতে পারে না। কিন্তু সিলিকন টেট্রাক্লোরাইডের কেন্দ্রীয় পরমাণু হচ্ছে সিলিকন, যেটি তৃতীয় পর্যায়ভুক্ত মৌল। তৃতীয় পর্যায়ভুক্ত মৌল হওয়ার কারণে তার 3d অরবিটাল আছে এবং তার 3d অরবিটালটি খালি অবস্থায় থাকে। এই খালি অবস্থায় থাকার কারণে এখানে অক্সিজেন পরমাণু তার নিঃসঙ্গ ইলেকট্রন যুগল শেয়ার করে একটি সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে, যার কারণে সিলিকন টেট্রাক্লোরাইড পানিতে আদ্র বিশ্লেষিত হয়। আমরা এটা এখানে দেখাচ্ছি বিক্রিয়াটি। সিলিকন টেট্রাক্লোরাইড পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সিলিসিক অ্যাসিড তৈরি করে। কিন্তু কার্বন টেট্রাক্লোরাইড পানির সাথে কোনো বিক্রিয়া গঠন করতে পারে না। এখন তার ব্যাখ্যাটা আমরা আরেকটু বিশদভাবে দেখি। এখানে সিলিকন টেট্রাক্লোরাইডের আদ্র বিশ্লেষণ নিম্নমতে পানির অক্সিজেন পরমাণু নিঃসঙ্গ ইলেকট্রন যুগল সহযোগী সন্নিবেশ বন্ধন দ্বারা অন্তর্ভুক্তি যৌগ গঠন করে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি সিলিকন টেট্রাক্লোরাইডের যেহেতু সিলিকনের ব্যাকেন্ড ডি অরবিটাল বা খালি ডি অরবিটাল আছে, সেখানে সে পানির সাথে একটা অন্তর্বর্তী যৌগ গঠন করতে পারে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে। আমরা এটাকে যদি এভাবে লিখি, স্ট্রাকচারটাকে সিলিকন টেট্রাক্লোরাইডকে সিলিকন 4টি ক্লোরিন পরমাণুর সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ আছে। আর পানির মধ্যে পানির যে অক্সিজেন পরমাণুটি আছে তার মধ্যে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আছে। এই নিঃসঙ্গ ইলেকট্রন যুগল সিলিকনের ডি অরবিটালের সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতে পারে। সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে এই ধরনের একটা অন্তর্বর্তী যৌগ গঠন করে। পরবর্তী এই অন্তর্বর্তী যৌগ গঠন করলে সেখানে এই পানির হাইড্রোক্সিল গ্রুপ দ্বারা হাইড্রোক্লোরিক অ্যাসিড এখান থেকে প্রতিস্থাপিত হয়ে যায়। প্রতিস্থাপিত হয়ে এখানে সিলিকন টেট্রাক্লোরাইডকে পানিতে দ্রবীভূত করে। ঠিক একইভাবে প্রত্যেকটি ক্লোরিন পরমাণুই এভাবে আস্তে আস্তে পানির হাইড্রোক্সিল গ্রুপ দ্বারা সরে যাবে, সরে গিয়ে সিলিসিক অ্যাসিড তৈরি অর্থাৎ সিলিকন টেট্রাহাইড্রোক্সাইড তৈরি করবে। কিন্তু কার্বনের বেলায় এই ধরনের ব্যাকেন্ড ডি অরবিটাল বেলায় যদি আমরা কার্বনের কথা চিন্তা করতে চাই, তাহলে কার্বনের এই ধরনের ব্যাকেন্ড ডি অরবিটাল নাই। এই ব্যাকেন্ড ডি অরবিটাল না থাকার কারণে সে পানির সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতে পারে না। এখানে সিলিকন যেহেতু সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে তখন সিলিকনের একটি অষ্টক সম্প্রসারণ ঘটে। যেহেতু কার্বনের এক ধরনের ব্যাকেন্ড ডি অরবিটাল নাই, সেজন্য তার অষ্টক সম্প্রসারণ সম্ভব নয়। অর্থাৎ আমরা এক কথা বলতে পারি এখানে, যেহেতু সিলিকনের কারণ ব্যাকেন্ড ডি অরবিটাল আছে, সুতরাং সে পানির সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠনের মাধ্যমে পানিতে আদ্র বিশ্লেষিত হতে পারে। কিন্তু কার্বন টেট্রাক্লোরাইডের মধ্যে ব্যাকেন্ড ডি অরবিটাল না থাকার কারণে এই ধরনের আদ্র বিশ্লেষণ হচ্ছে না। এই হচ্ছে আমাদের মূল কথা। এরপর আসি আমরা গ্রাফাইটের গঠন। আমরা জানি কার্বনের দুটি গ্রুপ আছে, একটা হচ্ছে গ্রাফাইট আর একটা হচ্ছে হীরক। এবং গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী, কিন্তু গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী না। পরীক্ষায় অনেক সময় আসে যে গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী কিন্তু হীরক বিদ্যুৎ পরিবাহী নয় কেন? যদিও দুটি কার্বনের একই রূপ, একই পরমাণু কার্বনের দুটি ভিন্ন রূপ, কিন্তু গ্রাফাইট হচ্ছে বিদ্যুৎ পরিবাহী আর হীরক হচ্ছে বিদ্যুৎ পরিবাহী না। তাহলে আমরা প্রথমে গ্রাফাইটের গঠনটা দেখি বা কাঠামোটা দেখি। গ্রাফাইটের মধ্যে যে কার্বন পরমাণুগুলো আছে, তাহলে এই কার্বন পরমাণু তিনটি কার্বন পরমাণু sp2 সংকরণ অরবিটাল ব্যবহার করে ক্যাটিনেশনে অংশগ্রহণ করে সমযোজী বন্ধন গঠন করে, যেখানে একটি ষড়ভুজ আকৃতির স্ট্রাকচার গঠন করে। অর্থাৎ এখানে কার্বনের তিনটি কার্বন পরমাণু থাকে যদি, তাহলে এই তিনটি কার্বন পরমাণু sp2 সংকরণের মাধ্যমে এই ধরনের ষড়ভুজ আকৃতির গঠন করে থাকে। এবং এই গঠনটা বেশ শক্ত, যেহেতু এটা ষড়ভুজ আকৃতির গঠন করতে এটা খুবই শক্ত। এবং এই যে তাদের বন্ধন কোণগুলো, এখানে যে ষড়ভুজ আকৃতির যে কার্বন কার্বন বন্ধনগুলো আছে, এদের যে বন্ধন দৈর্ঘ্যগুলো, এই বন্ধন দৈর্ঘ্যটা হচ্ছে দ্বিবন্ধন এবং একক বন্ধনের মাঝামাঝি। অর্থাৎ যদিও দেখতে এখানে একটা একক বন্ধন মনে হচ্ছে, আসলে এখানে একটি অসম্পৃক্ততার বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি, কারণ তার বন্ধন দৈর্ঘ্যটা হচ্ছে একক বন্ধন ও দ্বিবন্ধনের মাঝামাঝি, সেজন্য তার মধ্যে কিছুটা অসম্পৃক্ততার বৈশিষ্ট্য দেখা যায়। তাছাড়া যেহেতু তিনটি পরমাণু অসচ্ছল দেখা যায় এবং প্রতিটি তারপর হচ্ছে এখানে ষড়ভুজ আকারে বিন্যস্ত কার্বন পরমাণুর বহু সংখ্যক সমস্থলীয় স্তর পরপর সমান্তরালভাবে সজ্জিত থাকে। এখানে এই যে তারা পরপর সমান্তরালে সজ্জিত থাকে এবং দুটি স্তরের মধ্যে তাদের যে দূরত্বটা সেটি হচ্ছে মোটামুটি 0.335 ন্যানোমিটার দূরত্ব। এখন এখানে তিনটি কার্বন পরমাণু sp2 সংকরণে সংকরিত কার্বনের অবশিষ্ট ইলেকট্রন, এই যে কার্বন পরমাণু যে দুটি এখানে আছে, তিনটি কার্বন পরমাণু যদি সংকরণের মাধ্যমে তারা বন্ধন গঠন করে ফেলে, কিন্তু আরেকটি কার্বন পরমাণুর ইলেকট্রন কিন্তু মুক্ত অবস্থায় থাকতে পারে। আর আমরা জানি কোনো তড়িৎ প্রবাহ মানে হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। যেহেতু কার্বনের এখানে তিনটি কার্বন পরমাণু, এখানে কার্বনের জানি আমরা যে আরেকটি কার্বনের 4টি ইলেকট্রন থাকে সর্বশেষ শক্তি স্তরে, তাহলে একটি কার্বন পরমাণুতে 3টি ইলেকট্রন
একটি কার্বন পরমাণুতে ৩টি ইলেকট্রন বন্ধন গঠনে ব্যবহার করে। তাহলে তার চতুর্থ ইলেকট্রনটি যেহেতু বন্ধন গঠনে অংশগ্রহণ করতে পারে না, সেহেতু এই ইলেকট্রনটি মুক্ত অবস্থায় ঘুরতে পারে, অর্থাৎ ডিলোকালাইজড অবস্থায় থাকে। যেহেতু ইলেকট্রনগুলো মুক্ত অবস্থায় ঘুরতে পারে, সেজন্য গ্রাফাইট গ্রাফাইট যদিও ধাতব পদার্থ নয়, তবু সেটা ইলেকট্রন তড়িৎ প্রবাহী হয়ে থাকে। আবার এখানে গ্রাফাইটের যে আমরা দেখছি আবার ডিলোকালাইজ ইলেকট্রন দ্বারা সৃষ্ট দুর্বল ভ্যান ডার ওয়ালস বলের সাহায্যে দুটি স্তর হালকাভাবে যুক্ত থাকে বলে চাপ দিলে এক স্তর থেকে অপর স্তর সরে যায়। এজন্য গ্রাফাইট নরম এবং পিচ্ছিল কারক হিসেবে ব্যবহৃত হয়। তাহলে আমরা দেখলাম যে গ্রাফাইট যে দুটি স্তর তৈরি করে, এদেরকে যদি আমরা সামান্য চাপ প্রয়োগ করি তাহলে তাদের একটি ডিসপ্লেসমেন্ট হয় বা অপসারণ হয়। কারণ হচ্ছে এখানে দুটি স্তর পরস্পরের সাথে একটি দুর্বল ভ্যান ডার ওয়ালস ফোর্স কাজ করে। এই দুর্বল ভ্যান ডার ওয়ালস ফোর্সটাকে ভাঙার জন্য আমরা অল্প চাপ দিলেই তারা এক স্তর থেকে অন্য স্তরে সরে যায়। সেজন্য গ্রাফাইট নরম এবং পিচ্ছিল কারক হিসেবে কাজ করে। তাহলে আমরা এই স্ট্রাকচার থেকে শিখলাম কি, যে গ্রাফাইট যদিও অধাতব পদার্থ কিন্তু সেটি তড়িৎ পরিবহন করতে পারে, কারণ হচ্ছে তার মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে। আরেকটা হচ্ছে এখানে গ্রাফাইট নরম এবং পিচ্ছিল কারক হিসেবে থাকে। আমরা গ্রাফাইটের স্ট্রাকচার থেকে দেখেছি গ্রাফাইটের মধ্যে একটি দ্বিস্তর বিশিষ্ট একটি স্তর থাকে। এই স্তরগুলোর মধ্যে, অর্থাৎ এখানে গ্রাফাইটের স্ট্রাকচারের মধ্যে একটি দুর্বল ভ্যান ডার ওয়ালস ফোর্স কাজ করে। এই দুর্বল ভ্যান ডার ওয়ালস ফোর্স কাজ করার কারণে আমরা যদি সামান্য চাপ প্রয়োগ করি, তাহলে দুটি স্তর কি করে আস্তে এক স্তর থেকে অপর স্তর সরে যায়, অর্থাৎ এখানে অল্প চাপ প্রয়োগ করলে তারা ভেঙে যায়। এজন্য গ্রাফাইট নরম এবং পিচ্ছিল কারক হিসাবে কাজ করে। এরপরে আমরা গ্রাফাইটের গঠন আসি। এখানে গ্রাফাইটের বেলা যদি আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি কার্বন পরমাণুর 4টি ইলেকট্রনই এখানে বন্ধন গঠনে অংশগ্রহণ করে, অর্থাৎ এখানে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না, অর্থাৎ এখানে sp3 সংকরণ ঘটে। আমরা দেখলাম গ্রাফাইট হচ্ছে sp2 আর হিরোকে হচ্ছে sp3 সংকরণ, অর্থাৎ সবই হচ্ছে একক কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, সবগুলো হচ্ছে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। এভাবে কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের দৈর্ঘ্যটা হচ্ছে, তার বন্ধন দৈর্ঘ্যটা হচ্ছে 0.154 ন্যানোমিটার, অর্থাৎ একদম একক কার্বন কার্বন একক সিঙ্গেল বন্ডের মাধ্যমে দৈর্ঘ্যের সমান। যেহেতু কার্বন কার্বন একক সিঙ্গেল বন্ড গঠিত, অর্থাৎ একটা সিগমা বন্ড, এবং এই বন্ধনটি হচ্ছে খুবই শক্তিশালী একটি বন্ধন। তাছাড়া এখানে যেহেতু 4টি ইলেকট্রনই ব্যবহৃত হচ্ছে বন্ধন গঠনে, তাহলে এখানে সুদৃঢ় একটি জ্যামিতিক কাঠামো তারা গঠন করতে পারে। সেজন্য হীরকের মধ্যে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না, সেজন্য তারা ইলেকট্রন প্রবাহ করতে পারে না, এবং যেহেতু এ ধরনের একটা সুনির্দিষ্ট জ্যামিতিক কাঠামো তারা গঠন করতে পারে, সেজন্য তাদেরকে ভাঙার জন্য খুবই বেশি শক্তির দরকার হয়, খুবই বেশি শক্তি দরকার হয়, তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের জন্য খুবই বেশি হয়। যেমন হীরকের গলনাঙ্ক সাধারণত প্রায় 3600 ডিগ্রি 3600 ডিগ্রি সেলসিয়াস, অনেক বেশি, একমাত্র তাদের গঠনের কারণে। এবং এই গ্রাফাইটকে যদি আমরা 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করতে পারি, তাহলে সেটি হীরকটি গ্রাফাইটে রূপান্তর হতে পারে। তাহলে হচ্ছে এখানে আমরা একটু দেখি, এখানে তাহলে আমরা একটু বলতে পারি যে হীরক স্বাভাবিক অবস্থায় তড়িৎ পরিবাহী নয়, কারণ হচ্ছে হীরকের মধ্যে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না। এজন্য হীরক স্বাভাবিক অবস্থায় কঠিন এবং এটি তড়িৎ প্রবাহিত করতে পারে না। তাহলে আমরা দুটি ব্যাখ্যা থেকে দেখলাম যে গ্রাফাইট তড়িৎ পরিবহন করতে পারে, কিন্তু হীরক তড়িৎ পরিবহন করতে পারে না, কারণ গ্রাফাইটের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে, হীরকের মধ্যে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না। এরপর আসি আমরা গ্রুপ 15 এর মৌলগুলোর কিছু ব্যাখ্যা আলোচনা করব। গ্রুপ 15 এর মধ্যে দুটি গুরুত্বপূর্ণ মৌল হচ্ছে নাইট্রোজেন এবং ফসফরাস। আমরা দেখি নাইট্রোজেন এবং ফসফরাসের কিছু তুলনামূলক আলোচনা হয়ে যাবে এখানে, যে সাধারণ অবস্থায় নাইট্রোজেন একটি গ্যাসীয় পদার্থ, কিন্তু ফসফরাস কঠিন। কেন? যদিও দুটি মৌল একই গ্রুপের মৌল, কিন্তু তাদের ভৌত অবস্থার মধ্যে একটা পার্থক্য আমরা দেখতে পাচ্ছি, যে নাইট্রোজেনের গলনাঙ্ক হচ্ছে -210 ডিগ্রি সেলসিয়াস আর ফসফরাসের গলনাঙ্ক হচ্ছে 44.1 ডিগ্রি সেলসিয়াস। আবার নাইট্রোজেনের স্ফুটনাঙ্ক হচ্ছে -196 ডিগ্রি সেলসিয়াস এবং ফসফরাসের স্ফুটনাঙ্ক হচ্ছে 280 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা দেখলাম যে নাইট্রোজেনের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কক্ষ তাপমাত্রার অনেক নিচে, আবার এটি গ্যাসীয়, কিন্তু ফসফরাসের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কক্ষ তাপমাত্রার অনেক উপরে এবং এটি কঠিন পদার্থ। এবং এই ভৌত অবস্থার ভিন্নতার কারণ আণবিক গঠন ও আন্তঃআণবিক আকর্ষণ বল, অর্থাৎ তাদের অণুর গঠনের কারণে এবং আন্তঃআণবিক আকর্ষণ বলের পার্থক্যের কারণেই কিন্তু একটি গ্যাসীয় আর একটি কঠিন পদার্থ। আমরা দেখি নাইট্রোজেন হচ্ছে একটি দ্বিপরমাণু পদার্থ, অর্থাৎ N2 হিসেবে আমরা লিখি, আর ফসফরাসকে আমরা লিখি P4 হিসাবে।
অর্থাৎ ফসফরাস হচ্ছে একটি চতুষ্পরমাণুক অণু আর নাইট্রোজেন হচ্ছে দ্বিপরমাণুক অণু। তাহলে নাইট্রোজেন এখানে সরলরেখিক। এখানে নাইট্রোজেন তার যে সর্বশেষ ৩টি ইলেকট্রন থাকে তার সর্বশেষ শক্তি স্তরে, এই ৩টি পরমাণুর ৩টি ইলেকট্রন দ্বারা তার নিজেদের মধ্যে একটি বন্ধন, একটি সিগমা বন্ধন, ২টি পাই বন্ধন গঠন করতে পারে। অর্থাৎ এটি সরলরেখিক অণু। আর অন্যদিকে ফসফরাস বৃহদাকার ত্রিমাত্রিক চতুস্তলকীয় কাঠামো গঠন করে। এই যে আমরা দেখলাম প্রত্যেকটি ফসফরাস পরমাণু পরস্পরের সাথে একটি বন্ধন গঠন করে এবং একটি চতুস্তলকীয় গঠন করে এবং সেটা হচ্ছে ট্রাইগোনাল বা ত্রিমাত্রিক। যেহেতু তার গঠনটি চতুস্তলকীয়, একটা সুদৃঢ় গঠন, সেজন্য এটি অনেক শক্ত গঠন। আর অন্যদিকে নাইট্রোজেন শুধু ২টি পরমাণুর মধ্যে একটি সরলরেখিক গঠন করে। সেক্ষেত্রে এটি অপেক্ষাকৃত দুর্বল গঠন। যেহেতু দুর্বল গঠন হওয়ার কারণে নাইট্রোজেনের মধ্যে দুর্বল ভ্যান ডার ওয়ালস ফোর্স কাজ করবে বা আন্তঃআণবিক আকর্ষণ বল কাজ করে। অন্যদিকে ফসফরাসের গঠনের কারণে ফসফরাসের মধ্যে একটি অপেক্ষাকৃত সবল আন্তঃআণবিক আকর্ষণ বল কাজ করবে, যার কারণে ফসফরাসের গঠনটা অনেক শক্তিশালী হয় এবং ফসফরাস সাধারণ অবস্থায় কঠিন, কিন্তু নাইট্রোজেন হলো গ্যাসীয় পদার্থ। তাহলে আমরা এখান থেকে বেসিক যে জিনিসটা বুঝলাম যে নাইট্রোজেন এবং ফসফরাসের মূলত তাদের গঠনের পার্থক্যের কারণেই তাদের এই একটির অবস্থা গ্যাসীয় আরেকটা হচ্ছে কঠিন। নাইট্রোজেনের গঠনটা অপেক্ষাকৃত সরলরৈখিক এবং এতে দুর্বল ভ্যান ডার ওয়ালস ফোর্স কাজ করে। অন্যদিকে ফসফরাসের গঠনটা হচ্ছে ত্রিমাত্রিক চতুস্তলকীয় এবং এখানে অপেক্ষাকৃত শক্তিশালী আন্তঃআণবিক আকর্ষণ বল কাজ করে। সেজন্য কঠিন পদার্থ, ফসফরাস কঠিন পদার্থ, নাইট্রোজেন হচ্ছে গ্যাসীয় পদার্থ। তারপর আছে আমরা এখানে নাইট্রোজেন দ্বিপরমাণুক এবং ফসফরাস চতুষ্পরমাণুক কেন, ব্যাখ্যাটি দেখি। নাইট্রোজেন ও ফসফরাস একই গ্রুপের অন্তর্ভুক্ত হলে এদের বহিঃস্তরের ইলেকট্রনিক কাঠামো হচ্ছে s2p3, অর্থাৎ তাদের ইলেকট্রনিক কাঠামো আমরা দেখছি একই। নাইট্রোজেন হচ্ছে দ্বিতীয় পর্যায়ের মৌল আর ফসফরাস হচ্ছে তৃতীয় পর্যায়ের মৌল। তাহলে আমরা দেখলাম নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তরের এখানে 5টি ইলেকট্রন থাকে, এর মধ্যে 3টি আনপেয়ার ইলেকট্রন। ফসফরাসেরও সর্বশেষ শক্তির 5টি ইলেকট্রন থাকে, 3টি হচ্ছে আনপেয়ার ইলেকট্রন। এখন এই নাইট্রোজেন পরমাণু অপেক্ষাকৃত অনেক ছোট পরমাণু এবং তার তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি। আমরা দেখতে পাচ্ছি যে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 3 আর ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.1। তাহলে এই তাই পরমাণুর বহিঃস্তর অষ্টপূর্ণতার জন্য তড়িৎ ঋণাত্মক দুটি নাইট্রোজেন পরমাণুর আকর্ষণে নিউক্লিয়াসদ্বয়ের সংযোগকারী অক্ষ বরাবর ইলেকট্রন শেয়ার হয়ে পরমাণু দ্বয়ের মধ্যে 3টি p-পাই বন্ধন গঠিত হয়। ফলে দুটি পরমাণুর মধ্যে ত্রিবন্ধন গঠনের মাধ্যমে দ্বিপরমাণুক অণু গঠন করে। এখানে আমরা দেখলাম যেহেতু নাইট্রোজেনের আকারটি ছোট ফসফরাসের তুলনায়, সেজন্য নাইট্রোজেন ইলেকট্রন তড়িৎ ঋণাত্মকতাও মান বেশি হওয়ার কারণে নাইট্রোজেনের যে অক্ষ বরাবর থাকে, এই যে এখানে আমরা যদি অক্ষ চিন্তা করি, নাইট্রোজেন দুটি পরমাণুতে একটা অক্ষ থাকে, এই অক্ষ বরাবর ইলেকট্রন নিউক্লিয়াসের অক্ষ বরাবর ইলেকট্রন ম্যাগের একটা শেয়ার হওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ এখানে p-পাই বন্ধন গঠন করতে পারে। কারণ ইলেকট্রন জানি আমরা এখানে প্রত্যেকটি নাইট্রোজেন পরমাণু 3টি করে ইলেকট্রন আছে। 1, 2, 3, 4, 5 ভাবে ইলেকট্রন আছে। তারা যদি s2p6 আকারে এভাবে বন্ধন গঠন করে, তখন তারা এভাবে বন্ধন গঠন করতে পারে কারণ তার আকার ছোট হওয়ার কারণে। কিন্তু ফসফরাসের বেলায় দেখা যাচ্ছে তার আকার অপেক্ষাকৃত বড় এবং তড়িৎ ঋণাত্মকতা কম হওয়ার কারণে তার ইলেকট্রনের উপর আকর্ষণ বল কম। যার কারণে এই ধরনের শেয়ার ঘটে না, ইলেকট্রনের শেয়ার ঘটে না, অর্থাৎ শেয়ার ঘটার সুযোগ কমে যায় এবং সেক্ষেত্রে p গঠিত হয় না, বরং বহিঃস্তরে অষ্টক পূর্ণতার প্রতিটি p পরমাণু ত্রিমাত্রিক অবস্থানে বিরাজিত হয়ে অপর 3টি পরমাণুর সাথে ইলেকট্রন শেয়ার করে। অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে এক কথায় যদি আমার মনে রাখতে কঠিন মনে হয় বা পড়া আমি মনে রাখতে পারি না বলে মনে হয়, তখন আমি এইটুকু মনে রাখবো যে এখানে নাইট্রোজেনের আকার ছোট হওয়ার কারণে তার তড়িৎ ঋণাত্মকতা বেশি, অর্থাৎ এখানে ইলেকট্রনের প্রতি তার আকর্ষণ বেশি থাকে। ইলেকট্রনের প্রতি আকর্ষণ বেশি থাকার কারণে এখানে নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনগুলো পরস্পরের সাথে ইলেকট্রন শেয়ার করে একটি ত্রিবন্ধন গঠন করতে পারে, যেখানে p-পাই, 2টি পাই বন্ধন, একটি সিগমা বন্ধন থাকে। সেজন্য নাইট্রোজেন পরমাণুটি দ্বিপরমাণু। কিন্তু ফসফরাসের আকারটি বড় হওয়ার কারণে সেক্ষেত্রে এবং তার তড়িৎ ঋণাত্মকতা কমে যায়। তড়িৎ ঋণাত্মকতা কম হওয়ার কারণে তার ইলেকট্রনের উপর আকর্ষণ কম থাকে। সেজন্য সে p-p অর্থাৎ ফসফরাস ট্রিপল বন্ড ফসফরাস গঠন করতে পারে না। বরং সে কি করে, প্রত্যেকটি অক্সিজেন ফসফরাস পরমাণু নিজেদের মধ্যে একটি বন্ধন গঠন করে থাকে এভাবে ত্রিমাত্রিক অর্থাৎ চতুস্তলকীয় ভাবে।
চতুস্তলকীয়ভাবে এভাবে বন্ধন গঠন করে, তাই ফসফরাস অণু চতুষ্পরমাণুক হয়ে থাকে। এবার আসি আমরা আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যায়, যে কার্বন কার্বন ত্রিবন্ধনযুক্ত যৌগ বেশ সক্রিয় হলেও নাইট্রোজেন নাইট্রোজেন ত্রিবন্ধনযুক্ত অণু নিষ্ক্রিয় কেন? পরীক্ষায় অনেক সময় ব্যাখ্যা আসে যে কার্বন কার্বন পরমাণুতে ত্রিবন্ধনযুক্ত যৌগ, কিন্তু ত্রিবন্ধনযুক্ত যৌগ গঠন করে, কিন্তু সেক্ষেত্রে তার সক্রিয়তা অনেক বেশি হয়। কিন্তু নাইট্রোজেন নাইট্রোজেনও তো ত্রিবন্ধন গঠন করে থাকে, কিন্তু সেটি কার্বন ত্রিবন্ধনের মতো সক্রিয় না হয়, অধিকতর নিষ্ক্রিয় হয়ে যায় কেন? এখানে আমরা যদি কার্বন কার্বন ত্রিবন্ধনের কথা চিন্তা করি, তাহলে এখানে দুটি কার্বন পরমাণুর মধ্যে sp সংকরণ ঘটে থাকে। সংকরণ কি, এই জিনিসগুলো আমরা এই চ্যাপ্টারের পরের অংশে পড়ব। এখানে দুটি কার্বনের মধ্যে sp সংকরণ ঘটে। sp সংকরণ ঘটার কারণে এখানে একটি কার্বন কার্বন সিগমা বন্ড থাকে, একটি কার্বন কার্বন সিগমা বন্ড থাকে, বাকি দুইটি হচ্ছে p অরবিটালের মধ্যে পাই বন্ধন ঘটে। আর আমরা যদি পাই বন্ধন গঠিত হয়, দুটি p অরবিটাল যদি পাশাপাশি অতিক্রমণ করে, আর এই পাই বন্ধনটা অপেক্ষাকৃত দুর্বল, এই পাই বন্ধন অপেক্ষাকৃত দুর্বল হওয়ার কারণেই এটি অধিক বেশি সক্রিয় হয়ে থাকে। অন্যদিকে নাইট্রোজেন যদি আমরা চিন্তা করে থাকি, নাইট্রোজেন অণুর কথা, এখানে নাইট্রোজেনের মধ্যে ত্রিবন্ধন গঠিত হয়। কিভাবে ত্রিবন্ধন গঠিত হয়? দুটি নাইট্রোজেন পরমাণুর মধ্যে ইলেকট্রন শেয়ার করা, অর্থাৎ এই নাইট্রোজেন পরমাণুর সাথে ইলেকট্রনগুলো শেয়ার করে থাকে, শেয়ার করে ত্রিবন্ধন গঠন করে থাকে। এখানে যেহেতু ইলেকট্রন শেয়ার করে, কিন্তু এখানে কোনো সংকরণ ঘটে না, এখানে কোনো তিনটি অসংকৃত এখানে গঠন ঘটে না, যেহেতু তিনটি ইলেকট্রন আছে, তিনটি ইলেকট্রনই অসংকরিত ইলেকট্রন, এবং এখানে অসংকৃত ইলেকট্রন হওয়ার কারণে এখানে এই অসংকৃত ইলেকট্রনগুলো পরস্পরের সাথে, অর্থাৎ পি অরবিটালের সঙ্গে অতিক্রমণ করে তিনটি পি পাই বন্ধন গঠন করে। এই যে পি পাই বন্ধনগুলো গঠন করে দুটি নাইট্রোজেন পরমাণু পরস্পরের সাথে ইলেকট্রন শেয়ার করে। একটি পি, আরেকটি পি, একটি পাই, পি পাই, অর্থাৎ তিনটি পাই বন্ধন গঠন করে। প্রত্যেকটি ফসফরাস অন্য একটি ফসফরাসের পরমাণু, প্রত্যেকটি নাইট্রোজেন অন্য একটি নাইট্রোজেন পরমাণুর সাথে ইলেকট্রন শেয়ার করে তিনটি পাই বন্ধন গঠন করে, এবং এখানে কোনো সংকরণ ঘটে না, এবং এই তিনটি পি অরবিটালে একই অক্ষ গুণনত স্থিতিশীল প্রতিসম কাঠামোর তিনটি ইলেকট্রন শেয়ার অংশ নেওয়ায় গঠিত আণবিক অরবিটাল কাঠামো স্থিতিশীল হয়। অর্থাৎ এখানে যে পি অরবিটাল গঠিত হচ্ছে, তিনটি পি অরবিটাল একই অক্ষে গুণনত স্থিতিশীল, অর্থাৎ এখানে বন্ধন যে গঠনটা হচ্ছে সেটা একই অক্ষে হচ্ছে, একই অক্ষের থাকার কারণে একটি স্থিতিশীলতা থাকে, আর এই স্থিতিশীলতা থাকার কারণেই এর বন্ধন শক্তি অনেক বেশি হয়, তাই এই বন্ধন ভেঙে বিক্রিয়ায় অংশগ্রহণ করা খুবই কষ্ট। সেজন্য কার্বন কার্বন ত্রিবন্ধনযুক্ত যৌগ রাসায়নিকভাবে সক্রিয় হলো, নাইট্রোজেন নাইট্রোজেন তিনটি বন্ধন যথেষ্ট নিষ্ক্রিয়। আমি আবারও বলি, এখানে মূল যে কথা সেটা হচ্ছে কার্বন কার্বন ত্রিবন্ধনের মধ্যে দুটি পাই বন্ধন গঠিত হয়, একটা সিগমা বন্ধন আছে, আর এখানে দুটি কার্বনের মধ্যে sp সংকরণ ঘটে। sp সংকরণের মধ্যে একটি কার্বন কার্বন সিগমা বন্ড গঠিত হয়, আর কার্বন দুটি অসংকরিত পি অরবিটাল থাকে, সে দুটি আনপেয়ার পি ইলেকট্রন থাকে, সেই পি ইলেকট্রন দুটি পরস্পরের সাথে অভিলেপনের মাধ্যমে দুটি পাই বন্ধন গঠন করে। এই পাই বন্ধনটি দুর্বল, এই দুর্বল হওয়ার কারণে এটি রাসায়নিকভাবে সক্রিয়। কিন্তু নাইট্রোজেনের মধ্যে তিনটি পি পাই অর্থাৎ দুটি নাইট্রোজেন পরমাণু পরস্পরের সাথে পাই বন্ধন গঠন করে, তিনটি পাই বন্ধন গঠন করে, কিন্তু এটি সংকরায়িত নয়, এটি অসংকরায়িত, এখানে কোনো সংকরণ ঘটে না। অসংকরিত হওয়ার কারণে তাদের অক্ষ বরাবর একটি স্থিতিশীলতা থাকে, এই স্থিতিশীলতা থাকার কারণে এই বন্ধনটি অনেক শক্তিশালী হয়ে যায়, আর এই বন্ধনটি শক্তিশালী হওয়ার কারণে নাইট্রোজেন নাইট্রোজেন ত্রিবন্ধন, অর্থাৎ নাইট্রোজেন অণুতে অধিক স্থিতিশীল হয় এবং তার নিষ্ক্রিয়তা বৃদ্ধি পায়। এবার আমরা আরেকটি ব্যাখ্যা, যেটি আগের ব্যাখ্যার মতোই, নিষ্ক্রিয় গ্যাসের পর সবচেয়ে নিষ্ক্রিয় মৌল নাইট্রোজেন গ্যাস কেন পরীক্ষা আসতে পারে, অথবা আসতে পারে নাইট্রোজেন গ্যাস নিষ্ক্রিয় মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় কেন? তার ব্যাখ্যা, যে ব্যাখ্যাটা আমরা একটু আগে দিয়েছি, ঠিক সেই ব্যাখ্যাটাই এখানেও আছে। এখানে হচ্ছে নাইট্রোজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1:2 2:2 2p(x1 2p1 2pz1). এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা আনপেয়ার ইলেকট্রন আছে, তাহলে তিনটে অর্ধপূর্ণ পি অরবিটাল রয়েছে এখানে, তার সুষম অধিক স্থিতিশীল, যেহেতু অর্ধপূর্ণ পি অরবিটাল আছে যেটি অনেক বেশি স্থিতিশীল। আবার দ্বিতীয় স্তরে কোনো এখানে ডি অরবিটাল নাই, পি অরবিটাল পর্যন্ত শেষ, অর্থাৎ দ্বিতীয় স্তরে থাকার কারণে নাইট্রোজেনের আকার অনেক ছোট হয়ে যায়। আকার ছোট হওয়ার কারণে নাইট্রোজেন নাইট্রোজেন সিগমা বন্ধন গঠনের পর নাইট্রোজেন পরমাণু একটি করে দুটি পি অরবিটালের মধ্যে পাশাপাশি সুষ্ঠু অতিক্রমের মাধ্যমে দুটি পাই বন্ধন গঠিত হয়, অর্থাৎ এখানে একটি খুবই দৃঢ় সিগমা বন্ধন ঘটে এবং বাকি দুটি পাই বন্ধন গঠিত হয়। যেহেতু এখানে ত্রিবন্ধন গঠিত হচ্ছে এবং এখানে কোনো সংকরণ ঘটছে না,
তাহলে এখানে পিওর অরবিটালের মধ্যে বন্ধন গঠিত হচ্ছে, সেজন্য এই বন্ধনটি অধিকতর শক্তিশালী হয় এবং তারকে ভাঙার জন্য অনেক শক্তির দরকার হয়। যেমন 945 কিলোজুল পার মোল এনার্জির শক্তির দরকার হয়। এজন্য নাইট্রোজেন সাধারণত নিষ্ক্রিয় মাধ্যম হিসাবে ব্যবহৃত হয়। অর্থাৎ নাইট্রোজেনের যে ত্রিবন্ধনটি আছে, ত্রিবন্ধনটি অধিক স্থিতিশীল হওয়ার কারণেই এটি রাসায়নিকভাবে অনেকটা নিষ্ক্রিয়। সেজন্য এদেরকে নিষ্ক্রিয় মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় এবং নিষ্ক্রিয় গ্যাসগুলোর পরে সবচেয়ে বেশি নিষ্ক্রিয় মৌল হচ্ছে নাইট্রোজেন। এটা আমাদেরকে মনে রাখতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে নাইট্রোজেনকে ভাঙার জন্য এই ত্রিবন্ধন ভাঙতে হলে আমাদের কত পরিমাণ শক্তি দিতে হচ্ছে। অর্থাৎ 3000 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এপ্লাই করলে একটি বন্ধন ভাঙে। এভাবে প্রত্যেকটি বন্ধনকে আমরা আস্তে আস্তে ভাঙতে পারবো উচ্চ তাপমাত্রায়। তারপর আসি আমরা আরেকটি ব্যাখ্যায়, যে ফসফরাস পেন্টাক্লোরাইড গঠন করলেও নাইট্রোজেন পেন্টাক্লোরাইড গঠন করে না কেন? অর্থাৎ নাইট্রোজেন শুধুমাত্র ট্রাইক্লোরাইড গঠন করে কিন্তু পেন্টাক্লোরাইড গঠন করে না। কিন্তু ফসফরাস ট্রাইক্লোরাইড এবং পেন্টাক্লোরাইড দুটি গঠন করে থাকে। এটির কারণ হচ্ছে মূলত ইলেকট্রন বিন্যাস। ফসফরাস এবং নাইট্রোজেন দুটি একই গ্রুপের মৌল, কিন্তু ফসফরাসের সর্বশেষ শক্তি স্তর হচ্ছে 3D বিদ্যমান আছে, কিন্তু নাইট্রোজেন এভাবে 3D নাই। যার কারণে ফসফরাসের যেহেতু আমরা স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন বিন্যাস দেখি, এখানে 3টি আনপেয়ার ইলেকট্রন আছে। যার কারণে সে 3টি ক্লোরিন পরমাণুর সাথে বন্ধন গঠন করে ফসফরাস ট্রাইক্লোরাইড গঠন করতে পারে। কিন্তু ফসফরাসকে যদি আমরা উত্তপ্ত করি, তখন দেখতে পাচ্ছি এখানে 3s2 থেকে একটা ইলেকট্রন 3d তে যেতে পারে। গেলে যদি 3d তে যায়, তাহলে সেখানে আমরা দেখতে 5টি আনপেয়ার ইলেকট্রন আছে। যেহেতু এখানে 5টি আনপেয়ার ইলেকট্রন গঠন সম্ভব, সেজন্য 5টি আনপেয়ার ইলেকট্রন 3টি ক্লোরিন পরমাণুর একটি আনপেয়ার ইলেকট্রনের সাথে বন্ধন গঠন করে ফসফরাস পেন্টাক্লোরাইড গঠন করে। কিন্তু নাইট্রোজেনের বেলায় এখানে হচ্ছে 2px1 2p1 2pz হয় আর 2s2 হয়। সেক্ষেত্রে কোনো 2 নম্বর শক্তি স্তরে কোনো ডি অরবিটাল থাকে না। যেহেতু থাকে না, সেক্ষেত্রে নাইট্রোজেনের এখানে 3টির বেশি আনপেয়ার ইলেকট্রন সম্ভব নয়। সেজন্য নাইট্রোজেন ফসফরাস ট্রাইক্লোরাইড গঠন করতে পারে, কিন্তু ফসফরাস নাইট্রোজেন ট্রাইক্লোরাইড গঠন করতে পারে, কিন্তু নাইট্রোজেন পেন্টাক্লোরাইড গঠন করতে পারে না। তাহলে এখানে আমি একটু বলে রাখি যে বন্ধন গঠনের শর্ত হচ্ছে আনপেয়ার ইলেকট্রন থাকতে হবে। কারণ আনপেয়ার ইলেকট্রনগুলোই বন্ধন ইলেকট্রন শেয়ার করবে। শেয়ার করে তারা সমযোজী বন্ধন গঠন করবে। তাহলে এখানে ফসফরাসের বেলায় প্রথম স্বাভাবিক অবস্থায় 3টি আনপেয়ার ইলেকট্রন, সেজন্য ফসফরাস ট্রাইক্লোরাইড, কিন্তু তাকে উত্তেজিত করলে 5টি আনপেয়ার ইলেকট্রন পাওয়া যায়, সেজন্য সে ফসফরাস পেন্টাক্লোরাইড গঠন করতে পারে। কিন্তু নাইট্রোজেনের জন্য 3টি আনপেয়ার ইলেকট্রন স্বাভাবিক অবস্থায় যা আছে তাকে আর উত্তেজিত করে ডি অরবিটালে নেওয়া সম্ভব না, কারণ 2 নম্বর শক্তি স্তরে কোনো ডি অরবিটাল থাকে না। সেজন্য নাইট্রোজেন ট্রাইক্লোরাইড গঠন করতে পারে, কিন্তু পেন্টাক্লোরাইড গঠন করতে পারে না। এটা আমাদেরকে পরীক্ষা অনেক সময় 2 নম্বর বা 3 নম্বরের জন্য অনেক সময় আসে। এটা আমাদের খুবই গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করতে হবে। এরপরে আসি আমরা অ্যামোনিয়া এবং ফসফিন। অ্যামোনিয়া এবং ফসফিন দুটি যৌগই কিন্তু ক্ষারধর্মী। এখন ক্ষারধর্মী পদার্থ কাকে বলে? লুইসের মতবাদ অনুসারে যে সমস্ত পদার্থ ইলেকট্রন দান করতে পারে অথবা প্রোটন গ্রহণ করতে পারে, তাদেরকে বলা হয় ক্ষারীয় পদার্থ। এখানে নাইট্রোজেন এবং ফসফরাস দুটি মৌলের মধ্যেই নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আছে। এক জায়গা করে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আছে, অর্থাৎ লোন পেয়ার ইলেকট্রন যেটাকে বলে থাকি। যেহেতু তাদের মধ্যে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আছে, তারা ইলেকট্রন দান করতে পারবে অথবা প্রোটন গ্রহণ করতে পারবে, সেজন্য তারা ক্ষারধর্মী। আমরা এখানে দেখতে পাচ্ছি নাইট্রোজেন প্রোটন গ্রহণ করে অ্যামোনিয়াম আয়নে গঠিত হচ্ছে, অ্যামোনিয়া প্রোটন গ্রহণ করে অ্যামোনিয়াম আয়নে গঠিত হচ্ছে। অর্থাৎ এখানে অ্যামোনিয়ার মধ্যে নাইট্রোজেনের যেহেতু নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আছে, সেই নাইট্রোজেন নিঃসঙ্গ ইলেকট্রন যুগল ব্যবহার করে প্রোটনের 1s অরবিটালের সাথে সন্নিবেশ বন্ধন গঠনের মাধ্যমে অ্যামোনিয়াম আয়ন গঠন করে। ঠিক একইভাবে ফসফিনের ফসফরাস পরমাণুটি প্রোটনের সাথে সন্নিবেশ বন্ধন গঠন করে ফসফোনিয়াম আয়ন গঠন করতে পারবে। তবে এখানে আমরা দেখলাম যে দুটি যৌগই কিন্তু ক্ষারীয়। এখন এই দুটি যৌগের মধ্যে কিন্তু অ্যামোনিয়া ফসফিন অপেক্ষা অধিক ক্ষারীয়। এবং কেন? এমন পরীক্ষা আসে যে অ্যামোনিয়া এবং ফসফিন দুটি পদার্থই ক্ষারধর্মী হওয়া সত্ত্বেও অ্যামোনিয়া কেন ফসফিন থেকে অধিক ক্ষারধর্মী? ব্যাখ্যা করো। এর দুটি কারণ। প্রথম কারণটি হচ্ছে ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতা নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার চেয়ে কম। কারণ হচ্ছে ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.1 আর নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 3। যেহেতু নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা ফসফরাসের চেয়ে বেশি, সেজন্য এই
বন্ধন অর্থাৎ এখানে নাইট্রোজেন যে হাইড্রোজেনের একটি সমযোজী বন্ধন গঠিত হয় এবং ফসফরাসের বেলায় ফসফরাস হাইড্রোজেনের একটি সমযোজী বন্ধন গঠিত হয়। সেজন্য এখানে তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? তড়িৎ ঋণাত্মকতা বলা হয় কোনো পরমাণুর বন্ধন ইলেকট্রনের প্রতি আকর্ষণটাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। তাহলে এখানে এই ফসফরাস এবং হাইড্রোজেনের মধ্যে যে বন্ধনটি গঠিত হয়, এখানে এই বন্ধন ইলেকট্রনগুলো ফসফরাসও নিতে চায়, হাইড্রোজেনও নিতে চায়। এটি হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। ঠিক একইভাবে নাইট্রোজেনও নিতে চায়, হাইড্রোজেনও নিতে চায়। এটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। কিন্তু এখানে নাইট্রোজেন যত শক্তিশালীভাবে ইলেকট্রনগুলো নিজের দিকে টানতে পারে, ফসফরাস অপেক্ষাকৃত কম শক্তিশালীভাবে টানতে পারে। যেহেতু এখানে ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতা কম, সেহেতু তার উপর ইলেকট্রন ঘনত্ব কমে যাবে। অন্যদিকে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে তার উপর ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাবে। আর ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাওয়া মানে হচ্ছে এখানে আমরা দেখলাম যে প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত। তাহলে যেহেতু ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত, তাহলে যদি নাইট্রোজেনের উপর ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায়, তাহলে সে প্রোটনকে সহজেই আকর্ষণ করতে পারবে, অর্থাৎ প্রোটনের সাথে বন্ধন গঠন করতে পারবে। অন্যদিকে ফসফরাসের যেহেতু ইলেকট্রন ঘনত্ব নাইট্রোজেনের চেয়ে কম, তাহলে সে অপেক্ষাকৃত কম দ্রুত প্রোটনের সাথে বন্ধন গঠন করবে, অর্থাৎ ইলেকট্রন দান করতে পারবে। সেজন্যই অ্যামোনিয়া ফসফিন অপেক্ষা অধিকতর ক্ষারধর্মী। দ্বিতীয় কারণটি হচ্ছে ফসফরাসের ব্যাসার্ধ হচ্ছে 0.11 ন্যানোমিটার আর নাইট্রোজেনের ব্যাসার্ধ হচ্ছে 0.075 ন্যানোমিটার, অর্থাৎ নাইট্রোজেনের আকার ফসফরাসের চেয়ে ছোট। যেহেতু নাইট্রোজেনের আকার ফসফরাসের চেয়ে ছোট, সেজন্য সে বন্ধন ইলেকট্রনগুলোকে নিজের দিকে অধিক দ্রুত ইলেকট্রন ঘনত্বগুলোকে তার নিজের উপর বেশি ধরে রাখতে পারবে, অর্থাৎ নাইট্রোজেনের উপর ইলেকট্রন ঘনত্ব বেশি হবে। আর ইলেকট্রন ঘনত্ব বেশি হলেই সে ইলেকট্রন সহজে দান করতে পারবে অথবা সহজে প্রোটন গ্রহণ করতে পারবে। সেজন্যই অ্যামোনিয়া বা ফসফিন অপেক্ষা অধিকতর ক্ষারধর্মী। তাহলে আমরা এখানে দেখলাম যে প্রথম কারণটি হলো নাইট্রোজেনের অ্যামোনিয়ার যে নাইট্রোজেন পরমাণুটি আছে, সেই নাইট্রোজেন পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে তার মধ্যে ইলেকট্রন ঘনত্ব বেশি হবে এবং সেই সহজে ইলেকট্রন দান করতে পারবে এবং প্রোটন গ্রহণ করতে পারবে। সেই জন্য তার তো অ্যামোনিয়া ফসফিন অপেক্ষা অধিক ক্ষারধর্মী। আর দ্বিতীয় কারণটি হচ্ছে নাইট্রোজেনের আকার ছোট হওয়ার কারণে তার উপর ইলেকট্রন ঘনত্ব বেশি হবে, সেজন্য সে ইলেকট্রন সহজেই দান করতে পারবে অথবা সহজে প্রোটন গ্রহণ করতে পারবে। সেজন্যই অ্যামোনিয়া ফসফিন অপেক্ষা অধিকতর ক্ষারধর্মী। এখন আমরা দেখি হ্যালাইডের আদ্র বিশ্লেষণ। এখানে আমরা দেখলাম যে NF অর্থাৎ নাইট্রোজেন ট্রাইফ্লোরাইড ব্যতীত অন্যান্য হ্যালাইড পানির সংস্পর্শে আদ্র বিশ্লেষিত হয়। যেমন নাইট্রোজেন ট্রাইক্লোরাইড পানির সংস্পর্শে আদ্র বিশ্লেষিত হয়ে অ্যামোনিয়া গ্যাস এবং হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি করে থাকেন। এখন এই যে আমরা পানির আদ্র বিশ্লেষিত কখন হবে? আমরা যেটি সিলিকন টেট্রাক্লোরাইড এবং কার্বন টেট্রাক্লোরাইডের বেলায় দেখে আসছি যে সিলিকন টেট্রাক্লোরাইড পানিতে আদ্র বিশ্লেষিত হয়, কিন্তু কার্বন টেট্রাক্লোরাইড হয় না। ঠিক একইভাবে এখানেও নাইট্রোজেন ট্রাইক্লোরাইড পানিতে আদ্র বিশ্লেষিত হয়, কিন্তু নাইট্রোজেন ট্রাইফ্লোরাইড পানিতে আদ্র বিশ্লেষিত হয় না। আদ্র বিশ্লেষণের শর্তই হলো যে কোনো একটি যৌগের কেন্দ্রীয় পরমাণুতে নিঃসঙ্গ ব্যাক এন্ড ডি অরবিটাল বা খালি ডি অরবিটাল থাকতে হবে। যদি কেন্দ্রীয় পরমাণুতে কোনো ব্যাক এন্ড ডি অরবিটাল না থাকে, তাহলে তার সাথে যুক্ত যেই পরমাণুটি থাকবে তার সাথে একটি তার ডি অরবিটাল থাকতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি নাইট্রোজেনের 2 নম্বর শক্তি স্তরে কোনো ডি অরবিটাল নাই, কিন্তু ক্লোরিনের 3 নম্বর শক্তি স্তরে ডি অরবিটাল আছে। এক্ষেত্রে যেহেতু ক্লোরিনের 3 নম্বর শক্তি স্তরের ব্যাক এন্ড ডি অরবিটাল আছে, তাহলে সেই ব্যাক এন্ড ডি অরবিটালের সাথে পানির যে অক্সিজেন পরমাণুটি আছে সেটি সহজেই সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে একটি মধ্যবর্তী যৌগ গঠন করে। মধ্যবর্তী যৌগ গঠন করে তারপর সেটা পানিতে দ্রবীভূত হয়। কিন্তু এখানে নাইট্রোজেনের যেমন 2 নম্বর শক্তি স্তর সর্বশেষ শক্তি স্তর 2, ফ্লোরিনেরও ঠিক একইভাবে সর্বশেষ শক্তি স্তর 2। সেক্ষেত্রে দুটি পরমাণুর কোনটিরই ডি অরবিটাল নাই, যার কারণে এটি পানিতে আদ্র বিশ্লেষিত হয় না। এখন আমরা দেখব নাইট্রোজেন ট্রাইক্লোরাইড কিভাবে পানিতে আদ্র বিশ্লেষিত হয়। এখানে আমরা আগেই বলেছি যে ক্লোরিনে যেহেতু ব্যাক এন্ড ডি অরবিটাল আছে, বাট নাইট্রোজেনে কোনো ব্যাক এন্ড ডি অরবিটাল নাই। তাহলে ক্লোরিনের ব্যাক এন্ড ডি অরবিটাল থাকার কারণে পানির যে অক্সিজেন পরমাণুটি আছে তার নিঃসঙ্গ ইলেকট্রন যুগল এই ক্লোরিনের ব্যাক এন্ড ডি অরবিটালের সাথে একটি সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করবে। সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করবে। এখানে বন্ধন গঠিত হচ্ছে। ঠিক একইভাবে তখন নাইট্রোজেন কি করবে? পানির যেটার সাথে আছে, নাইট্রোজেনের উপর নিঃসঙ্গ ইলেকট্রন যুগল থাকার কারণে এই নিঃসঙ্গ ইলেকট্রন যুগল দিয়ে প্রোটনের সাথে একটা বন্ধন গঠন করে নেয়। প্রোটনের সাথে একটা বন্ধন করে নিতে পারে। এটি কিন্তু তার ব্যাক এন্ড ডি অরবিটাল ব্যবহার করে নয়। এটি হচ্ছে এখানে পানি যেহেতু অক্সিজেন দ্বি বন্ধন গঠন করছে, তখন নাইট্রোজেন নিঃসঙ্গিত ইলেকট্রন যুগল ব্যবহার করে প্রোটনের সাথে একটি সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে।
তাহলে এখান থেকে যখন এর সাথে এর সখ্যতা হচ্ছে, তখন এর সাথে এর সখ্যতা নষ্ট হয়ে যাবে। অর্থাৎ নাইট্রোজেন এবং হাইড্রোজেনের সাথে এক ধরনের সখ্যতা তৈরি হচ্ছে, আর এদিকে ক্লোরিন তখন নাইট্রোজেন এবং ক্লোরিনের মধ্যে সখ্যতা ভেঙে যাবে। ভেঙে গিয়ে আমরা দেখতে পাচ্ছি Cl2NH গঠিত হচ্ছে, আর এখান থেকে হাইপোক্লোরাস, এই পুরোটা অংশ হাইপোক্লোরাস অ্যাসিড হিসাবে বের হয়ে যাচ্ছে। হাইপোক্লোরাস অ্যাসিড হিসাবে বের হয়ে যাচ্ছে এখান থেকে। আমরা দেখতে পাচ্ছি Cl2NH হচ্ছে, অর্থাৎ এখানে মধ্যবর্তী যৌগ গঠিত হচ্ছে, সেখান থেকে হাইপোক্লোরাস অ্যাসিড বের হয়ে Cl2NH হচ্ছে। ঠিক পরবর্তীতে আবার ২ মণু পানি একইভাবে আস্তে, আস্তে একসময় কি করবে, এখান থেকে ক্লোরিনের ৩ টি পরমাণুকে বের করে দেবে হাইড্রোজেন, ৩ টে হাইড্রোজেন ঢুকবে। অর্থাৎ Cl2NH থেকে পরে হবে ClNH2, পরবর্তীতে হবে NH3 হয়ে যাবে। ClNH2 হবে, তার পরবর্তীতে NH3 হয়ে যাবে এবং আমরা পর্যায়ক্রমে হাইপোক্লোরাস অ্যাসিড পাবো। তাহলে আমরা দেখলাম এখানে পানি ক্লোরিনের ব্যাক এন্ড ডি অরবিটাল ব্যবহার করেই আস্তে, আস্তে নাইট্রোজেন ট্রাইক্লোরাইডকে দ্রবীভূত করছে। এটি কিন্তু নাইট্রোজেন ট্রাইক্লোরাইডের বেলায় এখানে ক্লোরিনে এই ধরনের ব্যাক এন্ড ডি অরবিটাল না থাকার কারণে সেটি এভাবে পানিতে আদ্র বিশ্লেষিত হতে পারে না। এখানে ব্যাখ্যাটি হতে পারে এরকম যে নাইট্রোজেন ট্রাইক্লোরাইড পানিতে আদ্র বিশ্লেষিত হয় না, কিন্তু নাইট্রোজেন ট্রাইক্লোরাইড কেন আদ্র বিশ্লেষিত হয়? ব্যাখ্যা করে, এটা ৩ নম্বরের জন্য পরীক্ষায় আসতে পারে। তাহলে আমরা ব্যাখ্যাটা আশা করি বুঝতে পারছি। এখানে মূল পার্থক্য হচ্ছে বা মূল জিনিসটা হচ্ছে ব্যাক এন্ড ডি অরবিটাল থাকতেই হবে যদি কোনো আদ্র বিশ্লেষণ ঘটতে হয়। অন্যদিকে ফসফরাস ট্রাইক্লোরাইডের কথা যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে ফসফরাসেরও ব্যাক এন্ড ডি অরবিটাল আছে, ক্লোরিনেরও ব্যাক এন্ড ডি অরবিটাল আছে। যেহেতু ব্যাক এন্ড ডি অরবিটাল আছে, সেখানে পানি সহজে তাদের সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করতে পারবে এবং পানিতে আদ্র বিশ্লেষিত হতে থাকবে। ঠিক এভাবেই আমরা নাইট্রোজেন ট্রাইক্লোরাইডের মতো বন্ধনটি এখানে দেখতে পাচ্ছি। এখানে পানির অণু ফসফরাসের সাথে, যেহেতু কেন্দ্রীয় পরমাণু ফসফরাসের মধ্যেই ব্যাক এন্ড ডি অরবিটাল আছে, সেক্ষেত্রে ফসফরাসের ব্যাক এন্ড ডি অরবিটালটি অক্সিজেনের সাথে, অক্সিজেন ফসফরাসের ব্যাক এন্ড ডি অরবিটাল ব্যবহার করে সন্নিবেশ বন্ধন গঠন করবে। কিন্তু আমরা এখানে নাইট্রোজেন ট্রাইক্লোরাইডের বেলায় দেখেছি ক্লোরিনের সাথে অক্সিজেনের সন্নিবেশ বন্ধন গঠিত হচ্ছে, আর এখানে দেখতে পাচ্ছি ফসফরাসের সাথে পানির সন্নিবেশ বন্ধন গঠিত হচ্ছে। কারণ হচ্ছে ফসফরাসের নিজেরই ব্যাক এন্ড ডি অরবিটাল আছে, ওখানে নাইট্রোজেনের যেহেতু ছিল না, সেজন্য ক্লোরিনের সাথে বন্ধন গঠিত হয়েছে। আর এখানে যেহেতু ফসফরাসেরই আছে, সুতরাং এখানে আর ক্লোরিনের সাথে সন্নিবেশ বন্ধন ঘটার দরকার নেই, এখানে বন্ধন গঠিত হবে ফসফরাসের সাথে। আর ক্লোরিন তার যেহেতু ইলেকট্রন যুগল আছে, সেটা হাইড্রোজেনের সাথে একটি সংকতা গঠন করে হাইড্রোক্লোরিক অ্যাসিড হিসেবে চলে যাবে। আর এভাবে পর্যায়ক্রমে ফসফরাস ট্রাইক্লোরাইড থেকে ক্লোরিন পরমাণু আস্তে আস্তে OH গ্রুপ দ্বারা সরিয়ে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছি OH গ্রুপ দ্বারা আস্তে আস্তে এই যে OH গ্রুপ, অর্থাৎ এখানে বন্ধন গঠিত হচ্ছে, আর ক্লোরিন এবং হাইড্রোজেন হাইড্রোক্লোরিক অ্যাসিড হিসেবে চলে যাচ্ছে। ঠিক এভাবেই যদি আমি আরো এক অণু পানি যুক্ত করি, তাহলে এখান থেকে আরেকটি ক্লোরিন অণু আরেকটা হাইড্রোক্সিল গ্রুপ দ্বারা সরিত হবে। আমি যদি আরেক অণু পানি নিই, তাহলে আরেকটি, অর্থাৎ অবশিষ্ট হাইড্রোজেন ক্লোরিনটি আরেকটি হাইড্রোক্সিল গ্রুপ দ্বারা অপসারিত হবে। অপসারিত এই ধরনের মেটাফসফরিক অ্যাসিড গঠন করবে এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করবে। এই হচ্ছে আমরা কিভাবে দেখলাম, যেখানে আমরা ক্লোরিনের বেলায় দেখলাম যে নাইট্রোজেন ট্রাইক্লোরাইডের বেলায় পানিতে আদ্র বিশ্লেষিত অ্যামোনিয়া এবং হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি হয়। আর ফসফরাস ট্রাইক্লোরাইডের বেলায় যেটা পানিতে আদ্র বিশ্লেষিত হয়ে ফসফরিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হচ্ছে। একটু এখানে এই পার্থক্যটুকু আমাদেরকে তুলনা করে পড়তে হবে। তাহলে আমরা দেখলাম যে নাইট্রোজেন ট্রাইক্লোরাইড এবং নাইট্রোজেন পেন্টাক্লোরাইড দুটি পানিতে আদ্র বিশ্লেষিত হচ্ছে। নাইট্রোজেন ট্রাইক্লোরাইড আদ্র বিশ্লেষিত হচ্ছে ক্লোরিনের ব্যাক এন্ড ডি অরবিটাল ব্যবহারের মাধ্যমে, আর ফসফরাস ট্রাইক্লোরাইড ব্যবহৃত হচ্ছে ফসফরাসের ব্যাক এন্ড ডি অরবিটাল ব্যবহারের মাধ্যমে। এজন্য তাদের উৎপাদকগুলো ভিন্ন হয়। আর ফসফরাস পেন্টাক্লোরাইড যদি পানিতে আদ্র বিশ্লেষিত হয়, তাহলে সে ফসফরাস অক্সাইড ট্রাইক্লোরাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে থাকবে। এটা আমাদের মনে রাখার জন্য। তাহলে আজকে আমরা কি পড়লাম সেটা একটু সামারাইজ করার চেষ্টা করলে, আমরা প্রথমে গ্রুপ 14 এর মৌল, তারপরে গ্রুপ 15 এর মৌলের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম। গ্রুপ 14 এর মৌলের খুব কতগুলো বৈশিষ্ট্য আমরা দেখলাম। সিলিকন ডাইঅক্সাইড হচ্ছে কঠিন, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে গ্যাস। এটা মূল কারণ হচ্ছে তাদের বন্ধন গঠনে বা স্ট্রাকচারের কারণে। তারপরে দেখলাম যে আমরা কার্বন টেট্রাক্লোরাইড পানিতে আদ্র বিশ্লেষিত হয় না, কিন্তু সিলিকন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষিত হয়। কারণ হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইডের মধ্যে, কার্বনের মধ্যে কোনো ব্যাক এন্ড ডি অরবিটাল নাই, কিন্তু সিলিকনের মধ্যে ব্যাক এন্ড ডি অরবিটাল থাকার কারণে সে আদ্র বিশ্লেষিত হতে পারে। এভাবে আমরা ব্যাখ্যাগুলো দেখলাম। এরপর গ্রুপ 15 এর বেলায় আমরা কিছু ব্যাখ্যা দেখলাম যে নাইট্রোজেন একটি নিষ্ক্রিয় মৌলের মতো কাজ করে থাকে। কারণ হচ্ছে তার মধ্যে যে ত্রিবন্ধনটি আছে সেটা অনেক শক্তিশালী। এভাবে আমরা ব্যাখ্যাগুলো দেখলাম। ফসফরাস ট্রাইক্লোরাইড পানিতে আদ্র বিশ্লেষিত হচ্ছে, নাইট্রোজেন ট্রাইক্লোরাইড আদ্র বিশ্লেষিত হচ্ছে, কিন্তু নাইট্রোজেন ট্রাইক্লোরাইড আদ্র বিশ্লেষিত হচ্ছে নাইট্রোজেনের ক্লোরিন পরমাণুর সাথে পানির অক্সিজেনের ক্লোরিন পরমাণুর ডি অরবিটালের সাথে পানির অক্সিজেনের
সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে। আর ফসফরাস ট্রাইক্লোরাইড আত্মবিশ্লেষিত হচ্ছে পানির অক্সিজেনের সাথে ফসফরাসের ব্যাক এন্ড ডি অরবিটালের সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে। আর কিন্তু নাইট্রোজেন ট্রাইফ্লোরাইড আত্মবিশ্লেষিত হয় না, কারণ হচ্ছে ট্রাইফ্লোরাইডের মধ্যে এখানে ফ্লোরিন আছে, ফ্লোরিনের মধ্যে কোনো ব্যাক এন্ড ডি অরবিটাল নাই, নাইট্রোজেনও ব্যাক এন্ড ডি অরবিটাল নাই। কারণ হচ্ছে পানিতে কোনো যৌগ যদি আত্মবিশ্লেষিত হতে হয় তার মধ্যে অবশ্যই ডি অরবিটাল যুক্ত কোনো পরমাণু থাকতে হবে। এই ছিল আজকে আমাদের আলোচনা। আজকের আলোচনা অনেকগুলো আমরা ব্যাখ্যামূলক প্রশ্ন পড়েছি। এই প্রত্যেকটি প্রশ্নে কিন্তু ব্যাখ্যামূলক প্রশ্ন, এবং এই প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরীক্ষায় বিভিন্ন সময় এই প্রশ্নগুলো এসে থাকে। সুতরাং আশা করি তোমরা খুবই গুরুত্ব দিয়ে এই প্রশ্নগুলো ব্যাখ্যাগুলো পড়ার চেষ্টা করবা এবং বুঝার চেষ্টা করবা। কোনো কোয়েরি থাকলে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারবা। আজকে এই পর্যন্তই। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।